এসব? ঢাক, ঢোল, ভেড়ি, ফুল, মালা, চন্দন। আমি না আলপনা দেবে কে? তোমার মতো ভাবার তো কারণ নেই। কেন? তুই করে দে। কি আঁকবো? শঙ্খ, পদ্ম না বই? এই মাত্র রানীমার কাছে জিজ্ঞাসা করে এলাম, উনি তো কিছু বললেনই না, চুপ করে বসে রইলেন। ইচ্ছে মতো কিছু একটা বানিয়ে দিবি। দেখলাম মহামাত্র রাজপুরোহিত সেনাপতি অন্দরমহলের দিকে আসছে। তুমি মহারাজকে এক্ষুনি বাগান থেকে সরিয়ে নিয়ে যাও। ওনার যা মানসিক অবস্থা, তাতে ওনাদের সাথে না দেখা হওয়াই ভালো। পারলি? কেউ কিছুই করতে পারবে না রে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? কি? তুমি তো রানীমাকে ছোটবেলা থেকেই চেনো। হ্যাঁ। তাহলে একথা কি সত্যি যে বিয়ের আগে রানীমা অন্য কারো প্রেমিকা ছিলেন? হ্যাঁ। কে সেই ব্যক্তি গো? মহারানীর মতোই দরিদ্র এক যুবক, নাম প্রত্যুষ। তবে শুনেছি সে এখন আর দরিদ্র নেই, মস্ত বড় ব্যবসা হয়েছে তার। থাকে কোথায় সে? পাশেই, অবন্তিতে। এখনো তার বাড়িটা আছে। তাহলে তুই এই কথা জিজ্ঞেস করছিস যে কি হয়েছে? ওই কৌচুদি বলছিল আজ দুপুরবেলা ওই বাড়ির রাস্তা পাশ দিয়ে আসছিল, তখন ওই বাড়িতে ঝাড়পড় চলছিল আর জিজ্ঞাসা করতেই বললো ওই বাড়ির গৃহস্বামী আসছে। শ্রীমান, মহারাজ কোথায়? উনি বাগানে। উনি কেমন আছেন? সারাক্ষণ চিন্তায় মগ্ন হয়ে আছেন। কাল রাত থেকে একটি দানা পানিও মুখে দেননি। আর মহারানী? গত 6 রাতের মতো কাল রাতে তার চোখের পলক পড়েনি। শয্যায় সময় পেরিয়েছে শুধু। ওনার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে? হ্যাঁ মহোদয়, স্নান সম্পূর্ণ হয়েছে, সাজসজ্জাও শুরু হয়েছে। উনি কি বস্ত্র পরিধান করেছেন? আপনি যে নির্দেশ দিয়েছেন তাই। জয়মাল্য তৈরি? হ্যাঁ মহোদয়। ও হ্যাঁ, তুমি আজ সারা রাত মহারাজের সাথে থাকবে। ওনার মন খুব অস্থির, দেখবে যেন কিছু করে না বসে। যে এক মহাতরিকা, ও মহারাজ, এত মগ্ন হয়ে কি দেখছো? আমাকেও কিছু জানতে দাও। নিচে দেখছিলাম মণ্ডপ সাজানো চলছে। কেমন হয়েছে? অপূর্ব, পরিকল্পনা মাফিক। আরো কিছু বলো। রত্নখচিত স্তম্ভ, কলা পাতা দিয়ে সাজানো, মল্লিকা ফুলের মালা, রজনীগন্ধা ফুলের তোড়া দিয়ে প্রতিটা জালে জড়ানো। প্রবেশদ্বারে আমরা কলক দেওয়া হয়েছে। মঙ্গল ঘাটে স্বস্তির চিহ্ন আঁকা। বাইরে থেকে আগত কর্মচারীরা তো ভালোই কাজ করছে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আমাদের রাজ কর্মচারীদের কি হয়েছে। কেন মহারাজ, কাজের কি কোনো ত্রুটি হয়েছে? পরিচর্যা হচ্ছে না, বাগানে মালি নেই, এখানে সুরা পাত্রে ধুলা জমেছে আর স্নান পাত্রে মাছি। দেখো, ক্ষমা করুন মহারাজ। আসলে যেদিন থেকে এই ঘোষণা হয়েছে রাজকর্মচারীদের যে কি অবস্থা হয়েছে। আজ 1 সপ্তাহ হলো, তাই না? হ্যাঁ মহারাজ। 1, 2, 3, 4, 5,
6 7 আজ আজ সপ্তম দিন, তাই না মন্ত্রিকা? কোনো কিছু মনে রাখতে পারছি না। একটু আগে মনে করার চেষ্টা করছিলাম এটা কোন সাল, কিছুতেই মনে করতে পারলাম না। সালের জায়গায় মাস আর মাসের জায়গায় সাল গুলিয়ে ফেলেছি। কি যে হয়েছে এটা কোন মাস? মহারাজ, মহারাজ, হ্যাঁ? আপনাকে ভীষণ ক্লান্ত লাগছে। আপনার বিশ্রামের প্রয়োজন। আপনি ঘুমিয়ে নিন। কি করে আসবে ঘুম? কি করে ভুলে যাব সব? যতক্ষণ এই প্রাসাদ রয়েছে, যতক্ষণ এই শয়ন কক্ষ রয়েছে, ততক্ষণ আমার এই শয্যা রয়েছে, যতক্ষণ আমার এই শরীরটা রয়েছে, কি করে ভুলে যাব সব? মহাত্রিকা, কি করে? কে কে ওখানে? ও আপনারা, তা হঠাৎ করে ত্রিমূর্তির আবির্ভাব, বলুন কি বক্তব্য আপনার? মহারাজ, আমরা আর কতদিন এরকম উদাসীন থাকবো? মহারাজ, আমরা রাজ্যের সাথে কথা বলছি। এছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই মহারাজ। নিঃসন্দেহে। কি বিষয়ে কথা বলছেন? মহারাজ, আপনি জানেন মল্লরাজ্যের নিয়ম নীতি। অভিষেকের 5 বছরের মধ্যেই উত্তরসূরি ঘোষণার রীতি আছে। আপনারও অভিষেক এবং বিবাহ তো 5 বছর পূর্ণ হলো। আপনি নিঃসন্তান, ঘোষণার কথাও তো ভাবতে হবে। মহারাজ, আপনার মাসাবধি অসুখের কারণে প্রজারাও চিন্তিত। কিন্তু এখন তো আমি সুস্থ আছি। কিন্তু মহারাজ, প্রজারা কোনোদিন আপনার মুখই রাখে। সেসবই ঠিক আছে, কিন্তু সমস্যার কথা চেপে রেখে কি লাভ মহারাজ? কি সমস্যা? মহারাজ, আপনার অতি সত্বর কঠিন বাস্তবের সম্মুখীন হওয়া প্রয়োজন। এতে আপনারই কষ্ট লাঘব হবে। এ জগতে কোনো বিষয় অসম্ভব নয়। কিন্তু কঠিন তো হয়। এবার তো রাজপুত্র হাল ছেড়ে দিয়ে আর এই কথাগুলো আপনারা কত আনন্দের সাথে আমাকে বলছেন, তাই না মহারাজ? অন্ধকে অন্ধ বলা কি অন্যায়? ভগবান, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন মহারাজ? আত্মসম্মান কি তা আপনারা কিভাবে জানবেন? আপনারা তো সবাই পুরুষ, তাই না? পূর্ণাঙ্গ পুরুষ। বদনাম তো শুধু আপনার না, এ রাজ্যের বদনাম, আমাদের সবার বদনাম। আপনারা আপনাদের উচ্চ পদের ক্ষমতা প্রদর্শন করছেন। না মহারাজ, সে ধৃষ্টতা আমাদের নেই। মহারাজ, প্রথা মেনে অবন্তীনগরও তাদের উত্তরসূরি পেয়েছে। অবন্তীর রানীও ধর্মনটি হয়ে স্বয়ংবরে নিজের উপপতি নির্বাচন করেছিলেন। একদম চুপ! স্বয়ংবর উপপতি? মহারাজ, ইতিহাস সাক্ষী মহারাজ, পাণ্ডুর পুত্রগণ পাণ্ডব হলেও প্রকৃতপক্ষে কেউই কিন্তু পাণ্ডুপুত্র নয়। ইতিহাস ছাড়ো, আমরা কি পিতামাতার বাস্তবিক সন্তান? নাও তো হতে পারে। এটার কি প্রমাণ রয়েছে যে আমরা যে 4 জন এখানে দাঁড়িয়ে রয়েছি তারা প্রত্যেকে নিজের পিতার সন্তান? এটাও তো হতে পারে যে আমার পিতা সেই শিক্ষক যিনি আমার মাকে সংস্কৃত পড়াতে আসতেন। এটা কি কোনো সম্ভাবনা নেই যে সেনাপতির পিতা চক্রধরপুরের মোড়ল, যিনি এই রাজধানীতে থাকাকালীন ওনার পিতার ভালো বন্ধু ছিলেন? আবার এটাও তো হতে পারে যে রাজপুরোহিতের মা তার বিবাহের পূর্বের দিন তার প্রেমিকের সাথে আবেগঘন মুহূর্তে নিজেকে সমর্পণ করেছিলেন। সন্তান ধারণের জন্য এই নিয়োগ প্রথা বহুদিন ধরে চলে আসছে। কখনো সেটা লুকিয়ে হয়েছে, কখনো বা ধুমধাম করে। কিন্তু আমি তো কোনোভাবে এই কথাগুলো মেনে নিতে পারছি না। তার কারণ আমি চাই না আমার বংশ কোনো লজ্জাজনক উদাহরণ হয়ে থাকে। আর ভবিষ্যতে মানুষ নারকীয় আনন্দের সাথে বলুক যে মল্ল রাজ্যের শাসক অজ্ঞাত একজন নপুংসক ছিলেন, আর ওনার স্ত্রীকে গর্ভধারণের জন্য ধর্মনটি হয়ে উপপতির সাথে প্রাসাদের বাইরে যেতে হয়েছে। আমি জানি মহামান্য, আপনি কি চান?
আপনি আমার দিকে আঙ্গুল তুলে ক্ষমতা প্রদর্শন করতে চান। আপনি আমাকে উদাহরণ তৈরি করে নিজে উদাহরণ হতে চান। ইতিহাসের পাতায় নিজের নামটা অমর করতে চান, যেমন চন্দ্রগুপ্তের মহামন্ত্রী চাণক্য। আপনার যা মানসিক অবস্থা তাতে এরকম বলাটা খুব স্বাভাবিক মহারাজ। কিন্তু কিন্তু এছাড়া আর অন্য কোনো উপায় নেই। সময় হয়ে আসছে। ভদ্রিকা, ভদ্রিকা, মহারানী প্রস্তুত? আগে হ্যাঁ মহোদয়। সময় হয়ে গেছে, ওনাকে নিয়ে এসো। বুঝতে পারছি না, কিন্তু কিন্তু আপনি তো সবকিছুর প্রয়োজন বোঝেন। মহারাজ, মহারাজ, হ্যাঁ, মহারানীকে জয়মঙ্গল দিন মহারাজ। মহারাজ, আমি আপনাকে যা যা বলবো আপনি পরে পরে তাই বলবেন। বলুন। মহারানী শিলাবতী, আমি মল্লরাজ্যের শাসক এবং আপনার স্বামী আবকার রাজ পরিষদ বর্গের সাথে সম্পূর্ণ সহমত হয়ে আপনাকে গর্ভধারণের জন্য 3টি সুযোগের অনুমতি দিলাম। এটি তার প্রথম সুযোগ। বলুন মহারাজ। মহারাজ ঠিক আছে, বলুন। আমি আপনাকে আজকে রাত্রির জন্য, অর্থাৎ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত উপপতি নির্বাচনের অধিকার দিলাম। বলুন মহারাজ। আজ্ঞা করুন মহারাজ। সময় হয়ে যাচ্ছে মহারাজ। অনুমতি দিলাম। দয়া করে পুরো বাক্যটা বলুন মহারাজ। বলে তো দিয়েছে। আপনারা তিনজন একটু ও নামে তুমি আমাকে ডাকবে না। আজ এর দাবিদার অন্য কেউ। শুনতে পাচ্ছ সামনের আওয়াজ? এই আওয়াজের সাথে কত হৃদয়ের আকুলতা জড়িয়ে আছে। কত দূর দূরান্ত থেকে লোক এসেছে শুধুমাত্র তোমার জন্য। 50-50 ক্রোশ দূর অব্দি ঘোষণা হয়েছে এ রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত। তুমি শুনেছি না? কেন? তুমি শুনুনি? এ রাজ্যের অলিতে গলিতে ক্রীড়াঙ্গনে উদ্যানে সর্বত্রতে একই। বলতে দাও না, আমাকে বলতে দাও। সর্বক্ষণ কানের কাছে বাজছে এই ঘোষণা।
আমার নিঃশ্বাসের প্রশ্বাসের অপসঞ্চারে মিশে গেছে এই ঘটনা। উঠতে বসতে চলতে ফিরতে সবসময় শুনতে পাচ্ছি এই ঘটনা। শোনো, মল্লরাজ্যের নাগরিকবৃন্দকে জানানো হচ্ছে, আজ পূর্ণিমার দিনে সন্ধ্যাবেলা মহারানী শিলাবতী মল্লরাজ্যের নাগরিকবৃন্দকে প্রত্যাশী রূপে আসার আমন্ত্রণ জানানো হচ্ছে। মহারানী শিলাবতী নিজের ইচ্ছানুসারে যে কোনো একজন নাগরিককে এক রাতের জন্য, অর্থাৎ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত নিজের উপপতি নির্বাচন করবেন। জানুয়ারি আলেখ্যকে রচনা করেছে। আমি আগামীকালই রাজসভায় প্রস্তাব রাখবো, যে এই আলেখ্য রচনা করেছে তাকে যেন সত্তর বার করে দেওয়া। তার কারণ সে একটা ভুল করেছে। নিজের ইচ্ছা অনুসারে যে কোনো নাগরিক, আরে নাগরিক তো শিখণ্ডীয় ছিল। কথাটা হবে যে কোনো পুরুষ। না 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 না, পুরুষও তো হবে না, পুরুষ তো আমিও। কথাটা হবে পূর্ণাঙ্গ পুরুষ, যে সঙ্গমে সক্ষম। অকাক, তুমি একটু নিজেকে সামলাও। এটা আমাদের কাছে একটা কঠিন পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা, আমার পরীক্ষা, আমার ধৈর্য শক্তির পরীক্ষা, আমার আত্মসম্মানের পরীক্ষা। তুমি একা নাও অকাক, আমিও আছি তোমার সাথে। তাই এই এক সপ্তাহ তোমার মুখ আমি দেখতে পাই। যেদিন থেকে ঘোষণা হয়েছে সেদিন থেকে তুমি আমি প্রস্তুতি নিচ্ছিলাম। সংসারে সমস্ত মান মর্যাদা চাইছে, নিজেকে প্রস্তুত করছিলাম শুধুমাত্র এই মুহূর্তের জন্য। তার জন্য এই দূরত্বের প্রয়োজন ছিল অকাক। তার মানে এখন তুমি প্রস্তুত? হ্যাঁ, কিসের জন্য? নিজের ধর্মপালনের জন্য। তার মানে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো আর নিজের আকাঙ্ক্ষা পূরণের ভার কোন পুরুষের হাতে দেবে? এভাবে কেন বলছো? এভাবে বলছি। কিন্তু আমার দোষ কোথায় অকাক? আমি এমন জিজ্ঞাসা করলাম, আমি শুধু জানতে চেয়েছি অগ্রাধিকার কাকে, রূপকে, রঙকে, শরীর। অকাক, আমি জানো আমি সবকিছু মেনে নিয়েছিলাম। তোমাকে তোমার যেরকম সেইভাবে। ধন্যবাদ। এবার আমি এভাবে বলতে চাইনি যেভাবে তুমি ভেবে নিচ্ছ। আমি তো এটা বলতে চেয়েছিলাম অকাক, আমি সবকিছু মেনে নিয়েছিলাম, মেনে নিয়েছি। কোনদিনও ভাবতেও পারিনি যে এমনটা করতে পারে। বছরের পর বছর পেরিয়েছে, ঋতুর পর ঋতু, আর এই বিশ্বাসের রেখা তত গভীর হয়েছে। তাহলে কেন কেন সবকিছু ভেঙে আবার নতুন করে? ভেবে দেখো অঘা, আজকের রাতে আমরা থাকবো হয়তো আলাদা, কিন্তু আমাদের সংগ্রামটা একই। না, তফাৎ আছে। না, কোনো তফাৎ নেই। সারা রাত তুমি এখানে থাকবে আর আমি ওখানে। ওই একই লজ্জা, ঘৃণা আর দম বন্ধ হয়ে আসে। আমি কোথায় যাব? কি করব? তোমার মনে আছে ওকা? আমি তোমাকে আমাদের এক প্রতিবেশী দম্পতির কথা বলেছিলাম। ওদের না বয়স হয়ে গিয়েছে। বয়সের এই সময় আর শরীর আসতো না। কি দূরে সুখী ছিলেন। নিশ্চয়ই অন্য কোনো একটা কারণ ছিল, আরো বেশি গুরুত্বপূর্ণ। কার সাথে ছলনা করছো? আমার সাথে না নিজের সাথে? তোমার সাথে না কথা বলাই বাপ। হ্যাঁ হ্যাঁ, বাপ, আমার সাথে কথা বলা বাপ, আমার সাথে শোয়া বাপ, আমার সাথে থাকা দাও বাপ। আমি তোমাকে সামলাবো না নিজেকে?
মহারানী, বুঝতে পারছি না মহামাত্র, কি করবো আর কি করবো না। মহারানী আপনি মহারাজের কথা ছাড়ুন। উনি কোনো কথা শোনেন না, কারো কথা কানেই তুলছেন না। ভাবি আর কেঁপে কেঁপে উঠি। ওই অজানা প্রাসাদ, প্রাসাদের শয়নকক্ষ, আর শয়নকক্ষের এ বিছানা। জানেন মহামাত্র, বেশ্যাদের মনোবলের যত প্রশংসা করা যায় না, ততই কিন্তু কম। এই আপনি কি বলছেন মহারানী? আপনি বিচলিত হবেন না। আপনার ওই মুহূর্তটি একেবারে সরল হয়ে উঠবে যদি আপনি শয্যায় শুধুমাত্র আপনার লক্ষ্যের কথা চিন্তা করেন। যেমন অর্জুন বলেছিল, সে শুধুমাত্র মাছের চোখ দেখতে পাচ্ছে। আমি ঠিক বুঝলাম না। মহারানী, মহারানী, নারীর জীবনের সার্থকতা কিসে? আপনি কি মা হতে চান না? আপনি কি চান না যে আপনার এই ঘরে একটা ছোট্ট শিশু হেসে খেলে দৌড়ে বেড়ায়, আর আধো আধো কথায় আপনাকে মা বলে সম্বোধন করুক, আর সেই মা ডাক শুনে আপনার চেতনার প্রত্যেকটি তার বেজে উঠুক? আপনি কি চান না মানব সভ্যতার সেই প্রাচীন ডাক শ্রবণ করতে? মহামাত্র, ধৃষ্টতা ক্ষমা মহারানী, কিন্তু আপনার সন্তুষ্ট হওয়া উচিত। এই নিয়ম নীতির জন্য আপনি সন্তান পাবেন, আপনার খুশি হওয়া উচিত। তাই বলছি মহারানী, ওই সময় আপনার পঞ্চ ইন্দ্রিয়কে ছেড়ে আপনি শুধু লক্ষ্যের দিকে ধ্যান দেবেন। আপনি মনকে শক্ত করুন আর ভাবুন, এটা তো শুধু এক রাত্রের ব্যাপার। সূর্যাস্তের সাথে যাচ্ছে, আবার সূর্যোদয়ের সাথেই ফিরে আসবে। আসুন মহারানী, আসুন আসুন। আপনার শরীর এখন ঠিক আছে মহারাজ? মত্তরিকা, দেখো তো নিচে কি চলছে। রাজপ্রাঙ্গণে প্রচুর লোক জমেছে। কয়েকশো লোক তো হবেই। মণ্ডপের মাঝ বরাবর মল্ল রাজ্যের পতাকা উঠছে। পাশেই মহামাত্র দাঁড়িয়ে।
ওনার ডান পাশে রাজপুরোহিত, বাম পাশে সেনাপতি। আশেপাশে উচ্চ পদস্থ রাজ কর্মচারী, রাজ পরিষদের সমস্ত সদস্য, পেছনে অভিজাত নাগরিক, প্রত্যাশীরা দুই সারির আসনে বসে আছেন। সকলের দৃষ্টি রানীমার দিকেই। রানীমা জয়মালা নিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করলেন। কারো কাছে গিয়ে দাঁড়ালেই পরিচয়টা তার পরিচয় করিয়ে দেয়। কিন্তু রানীমা কেমন যেন আনমনা হয়ে হেঁটে চলেছেন। তরুণের পর তরুণ, স্তম্ভের পর স্তম্ভ, সব কিছু পেছনে ফেলে সকলের দৃষ্টি রানীমার দিকেই। বাদিকের শাড়ি সম্পন্ন হলো। রানীমা ঘুরে দাঁড়ালেন। ডান দিকের শাড়ির দিকে এগোচ্ছেন। কিন্তু যেন রানীমা তার নিজের মধ্যেই নেই। কেমন মৌনতা, যেন রাজপ্রাঙ্গণ নয়, এক শ্মশানপুরী। রাজদ্বারের কাছে একটা রথ এসে দাঁড়ালো। রথ থেকে এক ব্যক্তি নেমে মণ্ডপের দিকে এগিয়ে আসছেন। মহামান্য এবং বাকি সবাই ওইদিকে তাকিয়ে। সেনাপতিও এগিয়ে গেলেন ব্যাপারটা কি দেখার জন্য। জনস্রোতের তীব্র ভিড়কে ভেদ করে ওই ব্যক্তি মণ্ডপের দিকে এগিয়ে আসছেন। কোলাহল শোনা যাচ্ছে। রানীমা ডান দিকের শাড়ির মাঝখানে এসে থমকে দাঁড়িয়ে গেছেন। ব্যক্তিটা একদম মণ্ডপের সামনে চলে এসেছেন। রানীমা দৃষ্টি স্থির। রানীমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মহাতরিকা তুমি চুপ করে গেলে কেন বলো? মহাতরিকা বলো, ওখানে কি হচ্ছে বলো? আমি ওনাকে চিনি। চেনো? কে উনি? রানীমা মহাতরিকা কে উনি বলো? প্রত্যুষ। মহাতরিকা ওখানে কি হচ্ছে বলো আমাকে? মহাতরিকা বলো আমাকে, ওখানে কি হচ্ছে বলো? বলো মহাতরিকা বলো। রানীমা প্রত্যুষের গলায় জয়মল্ল পরিয়ে দিলেন।
প্রহর, মাত্র এক প্রহর। না না, কোথাও একটা ভুল হচ্ছে। তুমি সময় ঘোষকদের ডাক দাও। কোথাও ঘর নেই মহারাজ, এই তো সবে সন্ধে। পশ্চিম আকাশে এখনো কেমন লাল আভা দেখা যাচ্ছে, দেখুন। রাত্রি হয়নি? আমি তাহলে এতক্ষণ কোথায় ছিলাম? এই জগতে ছিলাম না বোধ। মতলিকা, আমাকে একটু বলবে এখন নিচে কি হচ্ছে? খালি মণ্ডপ, নিস্তব্ধ। হাওয়া বইছে, ফুল মালা সমস্ত কিছু হাওয়ায় দুলছে। শেষ, উৎসব শেষ, স্তব্ধ, শুনশান। মহারাজ, হ্যাঁ, বাইরে গুপ্তচর অনেকক্ষণ অপেক্ষা করছেন। ওনাকে কি ভেতরে আসার অনুমতি দেওয়া হবে? আসতে বলো। কোনো কিছুই তো আর গোপনীয় রইল না। অতরিকা, চাণক্য রাজাদের জন্য রাত্রিকে 8 ভাগে ভাগ করেছিল, জানো? প্রথম ভাগে গুপ্তচরদের সাথে সলা পরামর্শ, দ্বিতীয় ভাগে স্নানাহার, তৃতীয় ভাগে অন্দরমহলে প্রবেশ, চতুর্থ ও পঞ্চমে শয়ন, ষষ্ঠ ভাগে নিদ্রা ত্যাগ, সপ্তম ভাগে আবার গুপ্তচরদের সাথে এবং অষ্টম তথা শেষ ভাগে রাজপুরোহিতের সাথে স্বস্তি বাচন। তুমি একটা জিনিস দেখেছো? চাণক্য কি চতুর ছিলেন? আচ্ছা, তোমার কি মনে হয় চাণক্য ভালো জ্যোতিষী ছিলেন নাকি দূরদর্শী ছিলেন? মহারাজ, বাহ বাহ, তুমি কি অসামান্য কৌশলে আমাকে বাঁচিয়েছেন দেখেছো? গুপ্তচরদের সাথে সলা পরামর্শ ওকার করে, অন্দরমহলে প্রবেশ ওকার করে, এই পুরো রাজ্যটা ওকার চালায়, আবার সবশেষে রাজপুরোহিতের সাথে স্বস্তি বাচন অর্থাৎ ধর্মকৃত রক্ষা করে ওকার। তুমি একটা জিনিস দেখেছো? কেউ কখনো আমার দিকে আঙুল তুলে কোনো কথা বলতে পারবে না। এবার বলো, ওনার জন্য আমি কি করবো? ওনার জন্য আমি একটা প্রাসাদ নির্মাণ করবো, নাকি আমাদের প্রাসাদের সামনে যে উদ্যানটা আছে সেখানে ওনার নামে বৃক্ষরোপণ করবো, নাকি পশ্চিমে নৈশিলায় ওনার একটা পূর্ণাঙ্গ মূর্তি তৈরি করবো? সকালের আলোয় যেটা ঝলমল করে উঠবে আর ওনার বলিষ্ঠ চাউনিতে আমার এই সমগ্র রাজ্যটা সমৃদ্ধ হয়ে উঠবে। মহারাজ, আপনি তো খুব ক্লান্ত লাগছে। আহার করবেন না তো একটু বিশ্রাম নিয়ে নিন, ঘুম এসে যাবে। ঘুম? ঘুম কেন মহত্তরিকা? আর স্বয়ং মৃত্যু আমার কাছে আসার সাহস করবে না। স্বয়ং মৃত্যু না, তুমি বরং তোমার স্বামীর কাছে চলে যাও। আমার জন্য উনি কেন তোমাকে পাওয়ার থেকে বঞ্চিত থাকবে? উনি আজ এখানে নেই মহারাজ, বিশেষ রাজকার্যে ওনাকে শ্রাবস্তী পাঠানো হয়েছে। আচ্ছা, উনি যদি আজ এই রাতে থাকতেন তাহলে আজ রাতে কি তোমরা? মহারাজ, আমাকে বলো, নির্দ্বিধায় বলতে পারো, আমি শুনতে চাই, বিশ্বাস করো। বলতে পারবো না। কেন? মানে মানে কোনো কিছু নিশ্চিত থাকে না। কেন? অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন?
যেমন ওনার আমার মনস্থিতি, কাজের চাপ, ক্লান্তি, আর আমার শারীরিক অবস্থা, আর সন্তান নিয়ে আমাদের পরিকল্পনা। তোমাদের এখনো কোনো সন্তান নেই, তাই না মন্তলিকা? না, কেন? এই ধরুন বিশেষ কিছু অসুবিধার কারণে। যেমন? পর্যাপ্ত দ্রব্য, নিজস্ব বাড়ি, নিজস্ব রথ ইত্যাদি। এই আজকের মতো রাত জীবনে কতগুলো আসে বলতে পারো, আর কতগুলো আসে না? মহারাজ, একটু তো ভাবুন। আমি জানি এই কথাগুলো একান্তই ব্যক্তিগত, আমার জিজ্ঞাসা করাটাই উচিত নয়, কিন্তু তুমি জানো না যে এই কথাগুলো জানার জন্য আমার মন কতটা ব্যাকুল হয়ে থাকে। এই রাজপ্রাসাদ, এই সিংহাসন, এই স্মরণকক্ষ সবকিছু আমার কাছে অদৃশ্য দেওয়ালের মতো, যেটা যেটা ভেদ করে না আমি এপার থেকে ওপারে যেতে পারি, ওপারের থেকে কেউ আমার কাছে আসতে পারে। কারোর কোনো অনুভব থেকে আমি কোনো অনুভূতি নিতে পারি না, আমার কোনো অনুভূতি আমি কারোর সাথে ভাগ করে নিতে পারি না, আমার দুঃখ কষ্টগুলো আমি কাউকে জানাতে পারি না। মহন্তরিকা, তোমার কাছে চাইছি, বলো আমাকে, বলবে না? শারীরিক সম্পর্কের কোনো গতানুগতিক নিয়ম হয় না, দম্পতি অনুযায়ী এর পরিবর্তন হতেই থাকে। এই ধরুন বিবাহের কিছু সময় পর্যন্ত সংখ্যা অধিক থাকে, আস্তে আস্তে কমে গিয়ে প্রায় তো স্থির হয়ে যায়। সপ্তাহে 2-3 বার। শুরু কে করে? স্বাভাবিক উনি। তুমি কখনো শুরু করো না? খুবই কম, আর যতবারই করেছি এই নিয়ে উনি আমাকে খুব রাগাতেন। আচ্ছা আচ্ছা, বিয়ের প্রথম রাতে কি তোমরা হ্যাঁ, তবে এটা তো মাত্র কয়েকদিনের উৎসব, বাকি সব দিনই তো রবিবার। রবিবার? রবিবার তো এমনিতেই অন্য দিনের থেকে আলাদা। এই কথাগুলো জিজ্ঞাসা করছি মানে তুমি এর অন্য কোনো মানে বার করে নিও না। তুমি জানো আমি তোমাদের দুজনের কত ভালো চাই। জানি মহারাজ, এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আর আমি এটাও চাই না আপনি মনে কষ্ট পান। সেটা একটা ডাক। কি ডাকছে মহন্তরিকা? সকালবেলা পাখির ডাক মহারাজ। মহারানীর হাতে খাবার পাইনি তো, গলার স্বরও শুনতে পাই, তাই ব্যাকুল হয়ে পড়েছে। ও
কন্যার গল্প শুনেছি। তাকে নাকি ছোটবেলা থেকে একটু একটু করে বিষ দিয়ে তৈরি করা হতো। আমি কি ছিলাম? এত বড় পরিবার, বাবার সীমিত আয়, দুঃখ, কষ্ট, অভাব, না কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, না কিছু হারানোর তিক্ততা। অন্য মানুষগুলোর ওপর আক্রোশ, কাছের মানুষগুলোর ওপর রাগ, আর নিজের প্রতি ঘৃণা। জানো, ছোটবেলা থেকেই এই সবকটা আমি বেশ নিয়ম করে পেয়ে আসছি। তা রাজপ্রাসাদে গিয়ে কি তোমার এই বিষ? সব উড়ে গেল কর্পূরের মতো। এত সুখ, স্বাচ্ছন্দ্য, এত সত্তা, সব কেমন যেন আমার এই পুরা মনের মধ্যে মিলিয়ে গেল। এখানে সুখের শেষ ছিল, কিন্তু সাধনের নয়। বিয়ের আগে কি তুমি জানতে তোমার স্বামী? না, যদি জানতে তাহলে কি সিদ্ধান্তের কোনো সম্ভাবনা ছিল? ছাড়ো না এসব কথা। কিন্তু তোমার ব্যাপারে কিছু বলো। শুনলাম বড় ব্যবসায়ী হয়ে গেছো। হ্যাঁ, তোমার বিয়ে হয়ে যাবার পর মনে হলো কোথাও কোনো আস্থা বা বিশ্বাস নেই। যদি কিছু আছে তা হলো শুধুমাত্র টাকা। তাই মন প্রাণ সব অর্থ সংগ্রহেই ঢেলে দিলাম। সকাল, দুপুর, বিকেল, সন্ধে, রাত কেবল একই সুর, একই লক্ষ্য আর একই চিন্তা। তখন জানতে পারলাম অর্থ উপার্জন করা এতটা কঠিন নয়। শুধু শরীর আর মনের সম্পূর্ণ সমর্পণ চাই। আর এভাবে আমি মুদ্রা দানব হয়ে উঠলাম। তুমি কি সুখী? তুমি কি সুখী? প্রশ্ন কিন্তু আমি আগে করেছি। দুঃখীও নয়। আসলে বৈভব অনেক কিছু দেয়, আর যা দেয় না তা আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। বিয়ে কেন করনি? সেটা আবার কি? ব্যক্তিগত সুখের খোঁজে বিয়ে আসে না? সত্যি কি আসে? শুনেছি তো আসে। সাধন হয় নয়। আর আমার কাছে কোনো কিছুরই কমতি নেই। যদি বলো শারীরিক চাহিদা, তা মেটানোর জন্য তো অনেক রাস্তায় আছে। তবে আমি কিন্তু এখানে শুধু নিজেরই কথা বলছি। আমার কথা কেন নয়? সেটা সম্পূর্ণ তোমার নিজের খোঁজ। শুরু তো হয়ে গেছে। অভিনন্দন। এভাবে কেন বলছি প্রত্যুষ? কিভাবে বলছি? আমি ভেবেছিলাম তুমি হয়তো খুশি হবে কিসে? এই যা কিছু ঘটছে তাতে। তুমি হয়তো জানো না প্রত্যুষ, আমি আমি এখনো কুমারী। তুমি কি ভাবছো তোমার কুমারীতে আমার এখনো রুচি আছে? আমি জানি আমি তোমার অপরাধী, কিন্তু এটা কি তার কোনো একটা প্রতিকার হতে পারে না? হতেই পারে। তবে এর থেকেও একটা ভালো উপায় আমার জানা আছে। কি সেটা? তুমি এখানে যেভাবে এসেছো ঠিক সেভাবে ফিরে যাও। তার মানে কারণ আমি তোমাকে স্পর্শ করব না। তার সাথে করতে পারো না। তুমি জানো না 5 বছর ধরে কত কিছু সহ্য করেছি প্রত্যুষ। তোমার সাথে করতে পারো না। জানো না এই 5 বছর আমার সাথে কি অন্যায় হয়েছে? জানো না প্রত্যুষ, তুমি জানো না এই 5 বছর আমি কত কষ্ট সহ্য করেছি। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো
কি অদ্ভুত স্পর্শ, কত কত উষ্ণতা, কত জীবন্ত। দেখো দেখো, আমার শরীরে এখন কেমন যেন স্পন্দন রয়েছে। আপনার কিছু পুরানো জিনিস হ্যাঁ, নিস্তব্ধ, যেন সমস্ত কিছু ঘুমিয়ে পড়েছে। আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সবকিছু ঘুমোয় না অন্তরিকা, সবকিছু ঘুমোয়। বলে কি করলে আপনি একটু শান্তি পাবেন বলুন তো? একটু গান গাইবো, একটু বীণা বাজাই। কত সুন্দর তুমি। তোমার উষ্ণ চোখ, গোলাপের পাপড়ির মতো যৌবন, তোমাকে যে কাছে করে পাবে মহন্তরিকা, সে এই সমাজের সমস্ত মর্যাদা লোহার শিকলকে কোমল তন্তুর মতো ফালা ফালা করে দেবে। দেখো কিন্তু তোমার স্বামী সে সম্পূর্ণ নিশ্চিত, কারণ সে জানে যে তুমি আমার কাছে আছো, আর আমার কাছে এই পৃথিবীর সমস্ত নারী সুরক্ষিত। যে আমাকে খুব করে চাইবে সেও সুরক্ষিত, যে আমাকে দুহাত ধরে এইভাবে এইভাবে জড়িয়ে ধরবে সেও সুরক্ষিত, যে আমার সাথে আমার সাথে আমার সাথে আমার এই সজ্জায় আসবে সেও সুরক্ষিত। জীবন চক্রের এটা আরেকটা দিক যেটা আমার কাছে অজানা। এই সাহিত্য গ্রন্থের কিছু অংশ ধর্মশাস্ত্রেও যা উল্লেখিত আছে, যেমন শ্লীলতাহানি, বস্ত্রহরণ,
আত্মসমর্পণ, এই সবকিছুই আমার কাছে কেমন যেন একটা সমস্যা, জটিল ধাঁধার মতো। কেন আপনি অযথা আমাকে বলতে দাও না, বলতে দাও। ছোটবেলায় বাবা মায়ের মৃত্যু, তারপর থেকে আমি গুরুকুলেই বড় হচ্ছি। রাজ পরিষদ আমার হয়ে এখানে রাজসভা চালাচ্ছিল। আমার বয়স হতেই রাজধানী থেকে ডাক এলো, আমি ফিরে এলাম আর আমার হয়ে গেল রাজ্যাভিষেক। শুরু হলো বিয়ের প্রস্তুতি। ঠিক এই সময় রাজজ্যোতিষী বললেন আমার গ্রহের দোষ আছে, কোন রাজদুহিতার সাথে আমার গোষ্ঠী মিলছে না, আর যার সাথে আমার গোষ্ঠী মিলছে সে এক দরিদ্র পরিবারের মেয়ে। ব্যাস, ঠিক হয়ে গেল বিয়ে। শুরু হলো প্রস্তুতি। ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো সেই দিন। কিন্তু আমি আর লুকিয়ে রাখতে পারলাম না। আমি রাজবৈদ্যকে বললাম আমি চোখ বন্ধ করে নগ্ন নারীর কল্পনা করি, কিন্তু আমার শরীরে কোনো উত্তেজনা আসে না। উনি আমার শরীর পরীক্ষা করলেন, বললেন হতেই পারে, হতেই পারে। এটা আমার কোনো মনোবৈজ্ঞানিক গ্রন্থি ছিল। ছোটবেলায় বাবা মায়ের চলে যাওয়া, একদম একা হয়ে যাওয়া, কারোর সাথে কথা বলতে না পারা, কারোর সাথে মিলেমিশে থাকতে না পারা, একদম দুর্বল, একদম ভীত, সংবেদনশীল, মনের অস্থিরতা, আত্মবিশ্বাসের কমতি, আর এই একের পর এক রোগের শিকার। এই সবকিছু আমাকে যেন উনি বললেন আমার জন্য সমস্ত রোগের উপাচার হলো বিবাহ। বিবাহের থেকে ভালো উপাচার আমার জন্য আর হতে পারে না। একমাত্র স্ত্রী পারে আমার সমস্ত কমতি দূর করে দিতে, যে জীবন সঙ্গিনী হয়ে আমার সাথে সঙ্গ দেবে, যে বন্ধু হয়ে আমার কাজে সঙ্গতি দেবে, মায়ের মমতা, বোনের স্নেহ, সমস্ত কমতি দূর করে দেবে, সমস্ত অভাব পূর্ণ করবে। আর যখন সজ্জায় সেই মুহূর্ত আসবে, সেই ঘন মুহূর্তে নারীত্ব পুরুষত্বকে আহ্বান জানাবে। কামনার সেই চরমতম মুহূর্তে সবকিছু নিজে থেকেই আমি ওকে আমার দুহাত দিয়ে জড়িয়ে ধরতাম। ওর কাজলে ভরা চোখ, লাল নরম ঠোঁট, ঠোঁটের কোনায় জমে থাকা চুম্বনের চাহিদা, চুম্বনের অটুট শিকলের সাথে শ্বাস প্রশ্বাস বেড়ে যেত। আমি আমার কাঁপতে থাকা হাতে বক্ষের লজ্জা সরাতাম।
উত্তেজিত নিঃশ্বাসের সাথে নাভির বন্ধন খুলতাম। নগ্ন শরীর তাকিয়ে থাকতো আমার দিকে। আমি আমার থরথর করে কাঁপতে থাকা হাতে ওনার সারা শরীরে হাত বুলিয়ে দিতাম। আমার ঠোঁট ওর করজকে ছুঁয়ে যেত। আমার কপালে শ্বেত বিন্দু, আমার রক্ত সঞ্চার বেড়ে যেত। আমার আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হতো। আমার শিরা উপশিরা টান ধরতো, সবকিছু ছিঁড়ে আসতো। আর আমি ভাবতাম এরপর কি হবে? কি হয় এরপর? এরপর কি হয়? কি হয় এরপর? কি হয়? কি হয় এরপর? কি হয়? আমি প্রশ্ন করতাম আমার শরীরকে, আমার যৌবনকে, আমার শিরা উপশিরা জালকে, আমার পুরুষত্বকে। কি কি হয় এরপর? কি কি হয়? কি হয়? কি হয়? আর উত্তর রূপে আমার চোখের সামনে নেমে আসতো অন্ধকার, গোল অন্ধকার, ঘন অন্ধকার।
দেখো অর্ধেক রাত তো পেরিয়ে গেছে। কেন এরকম কঠিন শব্দ বলছো? কেন, কি হলো? এটা বলো যে এখন আরো অর্ধেক রাত বাকি আছে। কি সুন্দর একটা গন্ধ। দেখো বাগানে কুমুদিনী ফুল ফুটেছে। আজকে পূর্ণিমার রাত্রি, তাই না? হ্যাঁ, বলছি আমার এই গলার হাতটা না খুব ঘুরছে অনেকক্ষণ থেকে। একটু খুলে দেবে? আচ্ছা ওদিকে ফেরো। মহারাজ, সকাল হয়েছে। পাখি ডাকছে। হ্যাঁ, রাত্রি শেষ। রাজদ্বারে তিনজন অপেক্ষা করছেন মহারাজ। মহামাত্র সেনাপতি আর রাজপুরোহিত। রথ আসছে, সামনে একটা সৈন্য মশাল নিয়ে।
কেটেছে। কেমন কাটলো তোমার না? এই প্রাসাদ, এই শয়নকক্ষ আর এই সুরাপাত্র সাক্ষী। তা তোমার এরকম অবস্থা কি হলো? লুটিয়ে পড়া বেশ, আলু কেশ, ভ্রান্ত চোখ, কি শৃঙ্গারের ভগ্নাবশেষ, কিসের একটা গন্ধ, আতর, গোরচর নাকি রাক্ষারস? না, কিছুই না। তাহলে শোনো, চেনার চেষ্টা করো। শিলাবতী, এই গন্ধের সাথে তোমার কোনো পরিচয় নেই। আর যদি থাকতো তাহলে কালকে রাত্রিটা তোমার জীবনে আসতো না আমার। মহাতরিকা, মহাতরিকা কোথায় তুমি? তুমি স্নানের ব্যবস্থা করো। না, এখন নয়। আমি আরো কিছুক্ষণ থাকতে চাই এই গন্ধের সাথে। যেমন ভ্রমর ফুলের গন্ধে আবিষ্ট হয়ে থাকে, আমি ওই গন্ধে আবিষ্ট হয়ে আছি। যতক্ষণ এই গন্ধ থাকবে আমি মত্ত থাকবো। জানো জানো এই গন্ধে আমি কি কি পেয়েছি? শিলাবতী, আলিঙ্গনের উষ্ণতা, চুম্বনের শিহরণ, কেমন কেমন বিদ্যুৎ খেলে যায় শরীরে। আরো আরো হিংস্র হয়ে ওঠে দাঁত, নখ। এখনো রাজধানীতে আছে তোমার উপপতি? আছে, থাকবে আরো কিছুদিন। মানে এই এক রাতে আমি অনেক কিছু পেয়েছি অকাক, আর এও জানতে পেরেছি যে কত কিছু হারিয়েছি। এই পাওয়ার মধ্যে হারানোর ক্ষোভ আছে, আর হারানোর মধ্যে পাওয়ার সুখ। বছরের পর বছর পেরিয়েছে, ঋতুর পর ঋতু। আমার দিনচর্চার কিন্তু কোনোদিনই কোনো পরিবর্তন হয়নি। সকালে উঠেছি, বিনা বাজিয়েছি, চকাচকিদের খাবার দিয়েছি, দুপুর ভোর ঘুমিয়েছি, রাত সমাবেশে উঠেছি। আমাকে কেউ সারা রাত কাছে টেনে দেয়নি, আমাকে কেউ সারা রাত জাগিয়েও রাখেনি। ওটা যখন তুমি শরীর কাছাকাছি আসে, তাদের মধ্যে এক ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। তাদের শরীরের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে এক বোঝাপড়ার সৃষ্টি হয়। আকাঙ্ক্ষা থেকে আবেগ আসে, আর আবেগ মুহূর্তে ব্যাকুলতায় পরিণত হয়। আমার জীবনে আবেগ, ব্যাকুলতা কোনোটাই আসেনি অকাক। কৃষ্ণ এসেছে, গায়ে চন্দন মেখেছি। বর্ষা এসেছে, গায়ে শ্বেত বস্ত্র পরেছি। শরতে শালুক ফুলের মালা দিয়েছি খোপায়। হেমন্তে মাথায় ঘোমটা, শীতে আগুনের উত্তাপ নিয়েছি। বসন্তে বনলতার ফুল পড়েছি কানে, আর কৃষ্ণচূড়ার কণ্ঠহার। কিন্তু ঋতু পরিবর্তন কি এটুকুই? না কাক, না। স্বামী স্ত্রীর সম্ভোগকে কেউ ছুঁতে পারে না। এই মহাবিশ্ব উথাল পাতাল হয়ে গেলেও এই মিলন মুহূর্ত মৌন হয়ে থাকে। শুনতে পাচ্ছ? শোনো। না না, আমি জানি না, এইসব কিছু জানি না, আমি জানি না। চাইলেও জানতে পারবে না অকাক। কিন্তু তোমার সাথে আমিও কেন বঞ্চিত থাকবো? কেন? কিসের জন্য?
বৈবাহিক বন্ধনের মর্যাদা পালনের জন্য করেছি 5 বছর, তারপরে যে সন্তুষ্টি পাইনি তা আমি এক রাতে পেয়েছি। বলো কোনটা মানবো, কোনটাকে বেশি গুরুত্ব দেবো আমি? ওর এক স্পর্শে আমি এক ফুটন্ত লাভার অনুভূতি পেয়েছি, যা এত বছর ধরে আমার এই শরীরের মধ্যে চাপা হয়েছিল। জানা আছে অনুভূতি হলে আমি ওই মহত্তরীর অনুভূতি চিৎকার করতাম। আমার চোখাচোখি খাবার পেত না, রাগে চিত্রলেখা টুকরো টুকরো করে মাটিতে ফেলতাম আর অস্থির হয়ে বিছানায় ছটফট করতাম। আর জানা কথা আমার মুখ আমার থম ছেড়ে রক্তাক্ত করে দিতে ইচ্ছে হতো। প্রত্যুষ, খুব অনুভূতি প্রত্যুষ। ও জানে কোথায় কখন কি করতে হবে। শিলাবতী! করবো আমি ভরা কণ্ঠের মতো কেমন যেন ছলকে ছুটে পড়ছি। এত শিহরণ এর আগে আমার জীবনে কোনদিনও আসেনি। এই এক রাত আমার জীবনের ইতিহাস পুরো বদলে দিয়েছে। আমি আমার এই উল্লাস তার সাথে ভাগ করে নিতে চাই। মহাতরিকা, মহাতরিকা, ও আমার প্রাণের সহচরিত্র, আয় নাই থেকে পৌঁছো। মহাতরিকা, জানিস কি হয়েছে কালকে? আমি রাজপুরোহিত মহামাত্র সেনাপতি আসছে। বলুন আমাকে, কেমন কাটলো আপনার রাত? শিলাবতী! বলুন বলুন, লজ্জা করবেন না। আপনার স্ত্রী তো ভরা যৌবন, আপনি এত গম্ভীর থাকেন, কিন্তু স্বয়ংপক্ষে বিছানায় গেলে একদম বদলে যান, তাই না? শিলাবতী, তুমি কাকে কি বলছো? তোমার ভাষা ঠিক নেই। মহারানী, সবকিছুর একটা সীমা আছে, সেটা কখনো লঙ্ঘন করবেন না। কত সীমিত আপনাদের এই শব্দ ভান্ডার, তাই না? বারবার সেই একই ঠেকানো শব্দ। রাজপুরোহিত, আপনার তো কিছুদিন আগে স্ত্রী বিয়োগ হয়েছিল। কানাঘুষে শুনলাম ওনার নাকি কোনো দাসীর সাথে ধার্মিক সম্বন্ধ রয়েছে। মহারানী, আপনি আমায় লাঞ্ছিত করছেন। এটা ধর্ম বিরুদ্ধ। আপনাকে শোভা দেয় না মহারানী? যৌবন কিসে শোভা পায় মহাশয়? আপনিও তো যুবক, শক্তিশালী সৈনিক। আপনি বলুন না সেনাপতি, আপনার রাত কেমন কাটলো? মহারানী, শ্লীল অশ্লীলের কিছু তো পার্থক্য করুন। অশ্লীল, মান, মর্যাদা, বৈবাহিক বন্ধন। বৈবাহিক বন্ধন আপনারা কোন স্থিতিকে একটু মেনে নিতে পারেন না কেন বলুন তো? মানুষের জীবনে কত কষ্ট দুঃখ ভিড় করে আছে। সারা দিনের মধ্যে রাত্রে এই সময়টুকুই তো থাকে যেখানে মানুষ সবকিছু ভুলে একটু সুখ পেতে পারে। এর মধ্যে আমি এমন কি বলে ফেললাম যে আপনাদের ভাবাবেগে আঘাত লাগলো? মহারানী, আচার আচরণের কিছু তো মর্যাদা রাখুন। থাক না মহাত্ম, থাক। মান, মর্যাদা, মুহূর্তে কোথায় থাকে ধ্যান? ওই আকুল, ওই ব্যাকুলতা, ওই শয্যায়, ওই মুহূর্তে কোথায় থাকে মানুষের ধ্যান? সব মিথ্যে, সব মিথ্যে, সব 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 আড়ম্বর, সব পুস্তকীয়। কিন্তু আমি আর এই পুস্তক নিয়ে বাঁচতে চাই না। আমি আমার জীবন খুলে বাঁচতে চাই। পুস্তক আর জীবনের গভীরে
আপনি কালকে একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন, দয়া করে বলবেন একবার? মহারানীর আদেশ আপনি একবার বলুন। আমি বলছিলাম যে 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 আপনি শুধু লক্ষ্যের দিকে ধ্যান দেবেন। আপনি যখন আপনার স্ত্রীর সাথে শয়ন কক্ষের বিছানায় যান, লীলাবতী, তখন কি চিন্তা করেন? রাজকোষ নির্বাচন, সীমান্ত সুরক্ষা। আপনার স্ত্রী কিসের চিন্তা করেন? হবু সন্তান, দুধের দাঁত, মা ডাক। শয়ন কক্ষের এই ধারণা আপনার। কত বড় মূর্খ আপনি! মহামূর্খ, মূর্খের সম্রাট। মহামাত্য, নারীর সার্থকতা শুধুমাত্র মাতৃত্বে নয়, আছে পুরুষের স্পর্শেও, আছে সম্ভোগের উষ্ণতায়, আছে সিদ্ধিতে। মাতৃত্ব কেবল উৎপাদনের প্রতীক, যেমন দধি মন্থনে মাখন উৎপন্ন হয়, আর পাত্রের তলায় ওই একটু ঘোল থেকে দিলে আমরা সবাই হলাম গিয়ে সেই ঘোল। মাখন ঘোল না মাখন, অন্তরঙ্গন করুন ফলাফল না পরিশিষ্ট। রানী, আপনি খুব ক্লান্ত, আপনি আপনার মধ্যে নেই। আপনি বিশ্রাম করুন মহারানী। সারা রাত জেগেছি মশাই, সারা বিশ্রাম করবো। তাহলে তাহলে আমাদের একটা দিন। রাজ পরিষদ শুভ সমাচার অপেক্ষায় থাকে। পুরমল্ল রাজ্য প্রার্থনা করছে সিংহাসনের উত্তরাধিকারী পরীক্ষা। দাঁড়ান মহামাত্য, অনিশ্চয়তা, প্রতীক্ষা, এই মর্ম থেকে কেউ ভালো বোঝে না। আমি জানি এর মর্ম কি। আপনাদের তিনজনকে মল্লরাজ্যের স্বামী ভক্ত কর্মচারী হিসেবে সম্বোধন করা হয়, তাই আপনাদের এই অনিশ্চয়তার প্রতীক্ষা থেকে বার করা আমার কর্তব্য বলে মনে করি আমি। ঠিক বুঝলাম না। অমাত্য পরিষদ আমাকে নিয়োগ প্রচার জন্য 3টি সুযোগ দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, 3 বার। তাহলে যান, গিয়ে আরেকবার ঘোষণা করে দিন, মহারানী শিলাবতী 1 সপ্তাহ পর ধর্মনটি হয়ে আবার রাজপ্রাঙ্গণে উপস্থিত হবেন। যান। কিন্তু আরো কিছু সময় অপেক্ষা করলে হতো না? যদি অনিশ্চয়তা কাটে। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, এই এক রাতের কোনো ফলাফল হবে না, কারণ আমার উপপতি আমাকে গর্ভনিরোধক ওষুধ দিয়ে দিয়েছেন। ও, যান। তার মানে মহারানী শিলাবতী গিয়েছিলেন ধর্মনটি হয়ে আর ফিরেছেন কামনটি হয়ে। তো আপনার আর আপনার উপপতির চাল। বৈধানিক জাল থেকে বেরোনোর বৈধানিক জাল। আমি এই 7 দিন কি করে অপেক্ষা করব? 7 বার সূর্য ডুববে, 7 বার সূর্য উঠবে, 7 বার কুমুদিনী ফুল চন্দ্রিমার আলো ছাড়াই মুছে পড়বে। এখন অপেক্ষা করবো আমি। আর সমস্ত বৈধানিক রাস্তা যখন বন্ধ হয়ে যাবে তখন? যখন সব বন্ধ হয়ে যাবে তখন নতুন রাস্তা আপনা আপনি খুলে যাবে অকাক। তার মানে তুমি আর কোনো মর্যাদা পালন করবে না, তাই তো? এমন কত যুবতী আছে যারা বিবাহের পূর্বেই কুমারী থাকে না, কিন্তু আমি বিবাহের পরেও ব্রহ্মচারিণী জীবন যাপন করছিলাম। কিন্তু কতদিন, যখন এই শরীর নিয়েই আমার বাঁচা, আর কতদিন বলতে পারো আমি এই শরীরের চাহিদাকে অস্বীকার করব?
নিজের স্বার্থ রক্ষার জন্য তুমি এত নিচে নামতে পারো শিলাবতী, শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য। আর তুমি তুমি কত পরমার্থী, তাই না? কত পরমার্থী তুমি, যার সামর্থ্য না থাকা সত্ত্বেও বিবাহের মতো একটা জঘন্য পাপ করতে পারে। রাজবৈদ্য বলেছিল বিবাহের পর যখন তোমার স্ত্রী পূর্ণ কামনার সাথে তোমাকে তোমার পুরুষত্বকে আহ্বান জানাবে, তখন ওই মনোবৈজ্ঞানিক সময়ে আমি তোমার কাছে একটা ঔষধ ছিলাম না ওটা, শুধু একটা ঔষধ, একটা উপচার। তুমি একবারও ভাবলে না যদি তোমার এই চিকিৎসা সফল না হয় তাহলে আমার কি হবে? ভাবলে না তুমি অজ্ঞাত আমার কথা? এই বীজ, এই জানালা, এই শয়নকক্ষ, এই মালা, এই মালা, এরা সব সাক্ষী আমার কষ্টের। এই শয্যা, তুমি তুমি আমার নগ্ন নারীত্ব থেকে নিজের পুরুষত্বকে জাগিয়ে তোলার চেষ্টা করতে আলিঙ্গনের সাথে, চুম্বনের সাথে, লঘুবিন্যাস দিয়ে আমার শরীর তার প্রত্যুত্তর দিত। আমার শ্বাস অবরুদ্ধ, আমার হৃদস্পন্দন তীব্র, আমার ঠোঁটের উপর শীতকাল। আমি সম্পূর্ণ তৈরি, নিজের মধ্যে কৃষ্ণার্ত পৃথিবীর মতো সব কিছু সামনে নেওয়ার জন্য। ওই মাত্রাতে 1/4 পথ পেরিয়ে আসার পর যখন তোমার দিকে তাকাতাম, দেখতাম তুমি ওখানেই দাঁড়িয়ে আছো, ঠান্ডা, নিস্তেজ, তুমি জানো কাক, ওই স্থিতি থেকে ফিরে আসার যন্ত্রণাটা কি তুমি জানো? ওই কম্পনের পর স্থিরতা, ওই উষ্ণতার পর শীত, বিনা কোনো উপলব্ধিতে, বিনা কোনো তৃপ্তিতে, বিনা কোনো প্রাপ্তিতে। বলো বলো, স্বার্থপর কে? তুমি না আমি? বলো না ওকা, বলো স্বার্থপর কে গো? তুমি না আমি?
সেটা জানতেই পারিনি। আগে করতাম ঘৃণা, আগে করতাম, কিন্তু তারপরে আর ঘৃণা করতাম না তোমাকে আমি অকাক। তোমার ব্যক্তিত্বের একটা অন্য রূপ আছে, জানো ওটাকে আমি সত্যি খুব ভালোবাসি, সত্যি না, কিন্তু তার মানে এই নয় অকাক যখন ব্যক্তিগত সম্পর্কের খোঁজে, সুখের খোঁজে মন দৌড়ায়, তখন জীবনটা খুব জটিল হয়ে পড়ে অকাক। আর তার পাওনাটা ঠিক ততটাই কঠিন। পূর্ণতার জন্য একাধিক ব্যক্তির প্রয়োজন, কারোর থেকে সমাজে এক স্থান, কারোর থেকে শারীরিক সুযোগ সুবিধা, কারোর থেকে ভাবনার তৃপ্তি, আর কারোর থেকে শারীরিক সুখ।